বৌভাতের পরের দিনগুলো তাড়াতাড়ি চলে গেল। এক সপ্তাহ পরে নীলিমাদের চলে যাওয়ার ফ্লাইট টিকেটস কাটা হল। সেই সপ্তাহটা নীলিমার আর সৌভিকের খুশি আর কষ্টে মিশ্রিত একটা সময় ছিল, যেখানে দুইজনের প্রেম চলছিল দুর্দান্ত গতিতে, সেখানেই ছিল দূরে চলে যাওয়ার বিরহ। নীলিমাদের চলে যাওয়ার আগের দিন বড় মামি নাতাশার পুরো পরিবার আর সৌভিকদের রাতের দাওয়াতে ডাকলেন। জুলাই মাসের শেষ ভাগ চলছে। সেই দিন সকাল থেকেই আকাশটা কালো হয়ে আছে, ঠিক যেন নীলিমার মনটাকে আকাশে তুলে ধরা হয়েছে। নীলিমার খুব কষ্ট হচ্ছিল সৌভিকের থেকে দূরে যেতে। অনেক অজানা ভয় আর বাজে চিন্তা ওকে ঘিরে রেখেছিল। নাতাশার রুমের বারান্দায় দাঁড়িয়ে এগুলোই চিন্তা করছিল ও তখনই সৌভিকের ফোন এলো। কথা বলার সময়ই নীলিমার কণ্ঠ শুনে সৌভিক বুঝে গিয়েছিল ওর মনের অবস্থা। ঝটপট সিদ্ধান্ত নিয়ে ফেলল ও। নীলিমাকে বলল রেডি হয়ে থাকতে, ও আসছে। আধা ঘন্টা পর বাসায় নুহা আসলো। নীলিমা আর রিদিমাকে নিয়ে বাইরে লাঞ্চ করবে বলে ওদেরকে বাসা থেকে বের করল। গাড়িতে সৌভিক আগেই বসা ছিল। কিছুদূর যাওয়ার পর যখন নীলিমা দেখল যে রিদিমা আর নুহা দুজনেই নেমে গেল গাড়ি থেকে, তখন বুঝতে বাকি রইল না যে আগের থেকেই এদের সব প্ল্যান জানা ছিল। নুহা সৌভিককে জানিয়ে দিল যে ওরা আশপাশেই শপিং করবে, তাড়াহুড়োর কোনো দরকার নেই। ওদেরকে ফোন দিল চলে আসবে ওরা। নুহারা চলে যাওয়ার পর সৌভিক গাড়ি নিয়ে বিচের দিকে রওনা হল। নীলিমা এই প্রথম সৌভিকের সাথে একা বের হল। বলতে গেলে ওদের ফার্স্ট ডেট ছিল এটা। গাড়িতে শুধু ওরা দুইজন ছাড়া আর কেউ নেই। নীলিমার প্রচুর ভালো লাগছিল সৌভিকের এই সঙ্গটা। সৌভিক ড্রাইভ করতে করতে নানান ধরনের মজার কথা বলছিল নীলিমাকে, সবগুলাই হাস্য আলাপ। সাথে গাড়িতে গানও ছেড়ে রেখেছিল ও। সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়েছিল গাড়ির ভেতর। একসময় ওরা পৌঁছে গেল চিটাগাং বোট ক্লাবে। ওখানে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে বারকোডের একটা ওপেন রেস্টুরেন্ট আছে। ওখানে বসল ওরা লাঞ্চ করতে। একে তো মেঘলা আকাশ, তার ওপর হালকা ঝড়ো হাওয়া, এরই মাঝে খোলা আকাশের নিচে দুইজনের গল্প, পাশে নদীর স্রোত। সব মিলিয়ে নীলিমার মনে হচ্ছিল ও কোনো স্বপ্নের মাঝে ভেসে আছে। সৌভিক ওর সাথে এদিক ওদিকের হাজারো গল্প করে যাচ্ছিল আর ও মন ভরে শুধু সৌভিককেই দেখছিল। কিছুক্ষণ পর সৌভিকও খেয়াল করল ব্যাপারটা, দুষ্টু হেসে প্রশ্ন ছুড়ল, জানি আমি হ্যান্ডসম, তাই বলে এভাবে দেখতে হবে? নীলিমা চোখ নামিয়ে ফেলল। ধ্যাত। হাসতে হাসতে টেবিলে রাখা নীলিমার হাতের ওপর নিজের হাতটা রাখল সৌভিক। আই লাভ ইউ। নীলিমা হালকা করে হাসি দিল। আই লাভ ইউ টু। এরই মধ্যে ওদের খাবার সার্ভ করা হল। একটা জম্পেশ লাঞ্চের পরে সৌভিক নীলিমাকে নিয়ে বোট ক্লাবের পেছনে দিকটায় গেল। ওখানে বাচ্চাদের বিশাল একটা প্লেগ্রাউন্ড করা হয়েছে, তার সাথে একটা গ্রিল রেস্টুরেন্ট আছে, সেটা ওপেন স্টাইলে বানানো। আর নদীর পাশ ঘেঁষে লম্বা একটা পথ বানানো হয়েছে হাঁটার জন্য। এত সুন্দর পরিবেশে নীলিমার মনে হচ্ছিল সময়টা যাতে থেমে যায়। নদীর পাশ দিয়ে সেই পথ ধরেই নীলিমা আর সৌভিক হাঁটতে থাকল আস্তে আস্তে। কিছুক্ষণ ওদের মাঝে কেউই কথা বলল না, শুধু হাতে হাত ধরে হাঁটছিল দুজন। তখনই ওদের মাথার ওপর দিয়ে একটা প্লেন গেল। চিটাগাং এয়ারপোর্ট, বোট ক্লাবের পাশেই, তাই প্লেনগুলো এই বিল্ডিংয়ের ওপর দিয়ে যাওয়ার সময় একদম ল্যান্ডিং পজিশনটা নেয়।
ওরা প্লেনের চাকাগুলো বের হতে দেখতে পেল, আর প্লেনের নাক মাটির দিকে দেওয়া। তখন সৌভিককে বলল নীলিমা, যেই দিন আমরা আসলাম ঢাকা থেকে, সেই দিন প্লেন থেকে বোট ক্লাবটা দেখেছিলাম। খুব সুন্দর লাগছিল দেখতে উপর থেকে। হঠাৎ বিদ্যুৎ বিকট রূপে চমকানোতে নীলিমা কথার মাঝখানে আটকে গেল। দাঁড়িয়ে গেল হুট করে দুইজন। আবার চমকালো বিদ্যুৎ, আর তার সাথে ঝুম করে শুরু হলো বৃষ্টি। একদম আচমকা এই বর্ষণে সৌভিক নীলিমাকে নিয়ে দৌড় দিল গাড়ির দিকে, কিন্তু গাড়ির কাছে পৌঁছতে পৌঁছতে ওরা দুজনই ভিজে গেল। গাড়ির ভেতর ঢুকে নীলিমার ঠান্ডায় কাঁপুনি উঠে গেল। সৌভিক পেছনে থেকে টিস্যু বক্সটা সামনে এনে নীলিমাকে দিয়ে হাসতে হাসতে বলল, তুমি তো দেখি বেশ সাহসী নীলি। যখন বিদ্যুৎ চমকালো, আমি কিন্তু সিরিয়াসলি মনে করেছিলাম তুমি ভয় আমাকে জড়িয়ে ধরবে। আমি কি হিন্দি সিরিয়ালের নায়িকা নাকি যে এইসব করব? আরেকটা টিস্যু দাও তো, চুল পুরাই ভিজে গেছে। সৌভিক টিস্যু এগিয়ে দিতেই নীলিমা ওর ঘাড়ের ওপর থেকে সব চুল একদিকে সরিয়ে টিস্যু দিয়ে চেপে চেপে চুল মুছতে থাকল। এইদিকে নীলিমার খোলা কাঁধটা দেখে সৌভিকের অবস্থা বেহাল। চোখ সরানোর চেষ্টা করেও পারছিল না ও। অবাধ্য অনুভূতিগুলো ঠিকরে বের হতে চাচ্ছিল মন থেকে। একসময় আস্তে হাত বাড়িয়ে নিজের আঙ্গুল ছোঁয়াল সৌভিক। চমকে ফিরে তাকালো নীলিমা। সৌভিকের রুমে সেই দিন যেই নেশা সৌভিকের চোখে দেখছিল, এখনও তাই দেখতে পেল ও। এটা জেনেও যে সৌভিকের ইচ্ছা কি, নীলিমা নরম সুরে জিজ্ঞেস করল, কি করছ? সৌভিক কিছুটা কাছে আসলো আরও। ওর চুলের পানি টপ টপ করে তখন নীলিমার খোলা কাঁধে পড়ছে। নীলিমা, এক রাতে ছাদে তোমাকে আমি বলেছিলাম মনে আছে, যে তোমার কাঁধ আমার সামনে খুলে দিও না, কারণ তখন আমি কন্ট্রোল হারিয়ে ফেলব। তাহলে কেন? সেটা তো আমার তোমাকে অনুমতি দেওয়ার আগের কথা, তাই না? নীলিমার চেহারার দুষ্টুমি আর কথার ইশারা সৌভিককে যা বোঝানোর বুঝিয়ে দিল। নিজেকে আর থামালো না ও। নীলিমাকে নিয়ে নিল নিজের মধ্যে। ওকে আগলে ধরে ছড়িয়ে দিতে লাগল ভালোবাসার সুখ। পুরুষালী অধরের ব্যস্ত ছোঁয়ায় কেঁপে কেঁপে উঠলেও নীলিমা এখন সেই সুখটা নিতে শিখে গেছে, তাই স্বেচ্ছায় সাড়া ফেলল সে। সৌভিকের প্রতি অগাধ বিশ্বাস ও আস্থা ওকে এটা শিখিয়ে দিয়েছে। ও জানে, যত যাই হোক না কেন সৌভিক কখনোই নিজের সীমা লঙ্ঘন করবে না। নিজের প্রতি ওর অসাধারণ কন্ট্রোল, আর তার চাইতে বেশি সম্মান ওর নীলিমার প্রতি। কিছুক্ষণ পর থামল সৌভিক। নিজের আলিঙ্গন থেকে ছাড়ল নীলিমাকে। গভীর শ্বাস ফেলে একে অপরকে দেখে হেসে দিল তারা। বৃষ্টি তখনও মুষলধারে পড়ছে। নীলিমা সেই দৃশ্য উপভোগ করতে করতেই সৌভিক ফোনটা হাতে নিল। হ্যালো নুহা, তুই আর রিদিমা ঠিক আছিস তো? খবরদার বৃষ্টিতে ভিজিস না কেউ। হ্যাঁ, আমরা অন দা ওয়ে। কাছাকাছি আসলে ফোন দিব তোকে। না না, তোদের কোথাও আসা লাগবে না, আমরাই চলে আসছি তোদের কাছে। আচ্ছা, লাঞ্চ করছিস তো তোরা? ওকে, গুড। আমরা আসতেছি, বাই। ফোনটা রেখে নীলিমার দিকে তাকালো সৌভিক। সো আর কই ঘুরবা বলো? এই বৃষ্টির মধ্যে ঘুরবো আবার? পাগল হইস? নুহাদের কাছেই চলো। তাড়াতাড়ি বাসায় ফিরে যাই, নয়তো বড়রা টেনশন করবে। রজার ম্যাম। হেসে গাড়ি স্টার্ট দিল সৌভিক। শহরের দিকে ব্যাক করল ওরা। ফিনলে স্কয়ারে পৌঁছাতে 1 ঘন্টা পার হয়ে গেল সৌভিকদের। সারা রাস্তা অনেক গল্প করে আসছে ওরা।
সকাল থেকে নীলিমার যে মন খারাপ ছিল তা অনেকটাই কেটে গেছে এখন। ফিনলেতে পৌঁছে নুহাকে কল দিল সৌভিক। হ্যালো নুহা। হ্যাঁ, আমরা ফিনলের নিচে। তুই আর রিদিমা চলে আয়। কি? ও এখানে কি করছে? হমম। আচ্ছা দাঁড়া, আসতেছি আমরা। ফোন রাখতে রাখতেই নীলিমা সৌভিকের চেহারা শক্ত হয়ে যেতে দেখল। কি হয়েছে? চলো, ওপরে যেতে হবে আমাদের। কেন? গেলেই বুঝবা। নীলিমা আর সৌভিক ফিনলের ফুডকোর্টে উঠে নুহার বলা দোকানটার কাছে গেল। ঢুকতে গিয়েই সাইমাকে দেখে মেজাজ খারাপ হলো নীলিমার। সৌভিকের মেজাজ তো আগের থেকেই বিগড়ে আছে। সাইমার পাশে তনয় বসা আর অন্য পাশে নুহা আর রিদিমা। সবাই তখনও খাচ্ছে। ওদেরকে একসাথে দেখে সাইমা বলে উঠল, আরে তোমরা কই ছিলা এতক্ষণ? সৌভিক জবাব দিল, হ্যালো সাইমা, তুমি এখানে কিভাবে? ও আমি তনয়ের সাথে এসেছি। তা তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো। না, অ্যাকচুয়ালি অনেক লেট হয়ে যাচ্ছে। বাসায় কাজ আছে একটু। কিছু খাও আমাদের সাথে তোমরা। নো, ইটস ওকে। নুহা, রিদিমা তোদের হয়েছে? ওরা মনে হয় এই কথাটার জন্যই ওয়েট করছিল। সাথে সাথে উঠে দাঁড়ালো দুইজন। উই আর ডান ভাইয়া, চলো। তনয়া এরপর উঠে সৌভিকের কাছে গেল। ভাইয়া কিছু মনে না করলে 2টা মিনিট ওয়েট করা যাবে। রিদিমার জন্য একটা জিনিস এনেছিলাম। জাস্ট ওটা একটু দিব ওকে। সৌভিক হেসে তনয়ের ঘাড় চাপড়ে দিয়ে বলল, টেক ইয়োর টাইম। সাইমার আর তনয়কে বিদায় দিয়ে ওরা 4 জন নিচে এসে গাড়িতে উঠল। আর তখন রিদিমা আসল কাহিনী জানালো সবাইকে। এই সাইমা আপু ভালোই ঝামেলার একটা মানুষ, বুঝছো? আর নুহা একদম ঠিক নাম দিয়েছে ওর, নসি পার্কার কোথাকার। সবার পার্সোনাল লাইফে নাক গলায় নিজের। গতকাল তনয়রা রাতে সাইমা আপুদের বাসায় ছিল। রাতে আমাদের কথা বলার সময় সাইমা আপু দেখে ফেলছে তনয়কে। পরে তনয়ের কাছ থেকে সবকিছু বের করে ছাড়ো সে। আমাদের রিলেশনের ব্যাপারে জেনে গেছে সে। এখন আজকে তনয়কে যখন দেখা করার জন্য আসতে বললাম, তখন দেখি পিছে পিছে এই ম্যাডামও চলে আসছেন। তনয় নিজেই সাইমা আপুর ওপর খুব বিরক্ত হইছে এই কারণে। বাট বড় বোন বলে কিছু বলতে পারে নাই। এই মানুষটার জন্য তনয়ের সাথে শান্তিমতন 2টা কথা বলতে পারি নাই আমি। একদম ঘাড়ের ওপর বসেছিল আমাদের। নীলিমার মায়া লাগলো রিদিমার জন্য। থাক বাদ দে। দেখা তো হইছে। আর কথা তো সবসময়ই বলিস তোরা। রিদিমার মুড ঠিক করার জন্য ওরা প্রথমে আইসক্রিম পার্লারে গিয়ে আইসক্রিম খেয়ে তারপর বাসায় ফিরল। সৌভিক আর নুহা ওদের নামিয়ে দিয়ে চলে গেল। রুমে এসেই নীলিমা আগে কাপড় চেঞ্জ করে নিল নিজের। সিল্কের কামিজ পরেছিল বুদ্ধি করে, তাই পানি শুকিয়ে গেছে বাতাসে, কিন্তু ঠান্ডা এখনো লাগছিল ওর। রাতে নাতাশাদের শ্বশুরবাড়ির সবাই চলে আসলো আর তার কিছুক্ষণের মধ্যেই বড় খালারা আসলেন। বড়দের আর ছোটদের নিজ নিজ গণ্ডিতে আড্ডা জমল। নাতাশা আর তানভীর আগামী পরশু হানিমুনে থাইল্যান্ড যাচ্ছে, এটা নিয়েও মজা হলো অনেকক্ষণ। রাতের খাবার শেষে আরও কিছুক্ষণ গল্পগুজব করে নাতাশার শ্বশুর ওঠার অনুমতি চাইলেন। নীলিমাদের ফ্লাইট কাল সকালেই, তাই নাতাশা এখান থেকেই ওদের বিদায় দিয়ে দিল। আর নীলিমা আর সৌভিককে পাশাপাশি দাঁড় করিয়ে বলে দিল নেক্সট টাইমে নীলিমা চট্টগ্রামে মেয়ে হিসাবে না,
বউ হয়ে যেন আসে। ওরা চলে যাওয়ার কিছুক্ষণ পর শায়লাও যেতে চাইলেন। কাল সকালে আবার সৌভিকের সাথে চলে আসবেন তিনি। সৌভিক আগেই বলে দিয়েছিল ও নিয়ে যাবে পারভিনদের সি অফ করতে। সকালের সেই কষ্টের মেঘ, যেটা সারাদিন ছিল না, আবার নীলিমার মনে ছেয়ে গেল। চোখ ঠিকরে কান্না আসছিল ওর। সেটাকে আড়াল করার জন্য সবাইকে একটা বাহানা দিয়ে উপরে চলে আসলো ও। একেবারে ছাদে যে কান্নায় ভেঙে পড়ল নীলিমা। হাউ মাউ করে কাঁদতে লাগল ও। হঠাৎ পেছনে থেকে ওর ঘাড়ে একটা হাতের ছোঁয়া লাগায় কোনোদিকে না তাকিয়ে ঘুরে সৌভিককে জড়িয়ে ধরল ও। সৌভিকের হাতের ছোঁয়া ও বুঝে গেছে এখন। সৌভিকও ওকে জড়িয়ে ধরে রাখল। এতে নীলিমার কান্না আরো বেড়ে গেল, আর ওর চোখের পানিতে সৌভিকের টি শার্ট ভিজে একাকার। তারপরও সৌভিক থামাল না নীলিমাকে। কিছুক্ষণ পরে একটু শান্ত হল নীলিমা। তখন সৌভিক ওর মুখটা ওঠাল। এইভাবে কেউ কাঁদে, বোকা মেয়ে? আমি যেতে চাই না তোমাকে ছেড়ে। কালকে আমি যাব না। তাহলে তো ভালোই হয়। বড়রা সব নিচেই আছেন। চলো এখনই বলে দেই সবাইকে। একদম বিয়ে করে রেখে দেই তোমায়। আর যাওয়া লাগবে না তোমার। ফাজলামি কইরো না প্লিজ। আমি আসলেই যেতে চাই না। আমার খুব ভয় লাগছে এবার। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। সৌভিক, আমাদের যদি বিয়েটা না হয়? ফ্যামিলি যদি না মানে? আমরা এক যদি না হতে পারি? আমি একদম শেষ হয়ে যাব। এই বলে আবার কান্না জুড়ে দিল নীলিমা। সৌভিক এবার হালকা ধমক দিল নীলিমাকে। কি উল্টাপাল্টা কথা চিন্তা করছো তুমি? হ্যাঁ, তোমাকে আমি আগেই বলেছি, দুই ফ্যামিলিকে মানানোর পুরো দায়িত্বটাই আমার। আমি সবাইকে মানিয়েই দম নিব। তোমাকে নিজের করেই ছাড়ব আমি নীলি। বাস তুমি আমার পাশে থেকো। জাস্ট স্টে উইথ মি, ওকে? নীলিমা আবার সৌভিকের বুকে মাথা রাখল, তবে এবার ঠোঁটে ছিল ওর হাসি। আরও 2-1 মিনিট গল্প করে নিচে নামল ওরা। সেই রাতের জন্য বিদায় নিয়ে চলে গেল সৌভিকরা। এইদিকে সাইমার আজ বিশাল বড় একটা কাজ হয়েছে তনয়ের সাথে রিদিমাদের সাথে দেখা করতে যেয়ে। মেইনলি সাইমা গিয়েছিল সৌভিকের সাথেই দেখা করতে। কিন্তু ওখানে যেয়ে নীলিমা আর সৌভিককে একসাথে দেখে আজ ও কনফার্ম হয়ে গেছে এই দুইজন শুধু কাজিন তো না। ফর শিওর এদের মাঝে অন্য কিছু আছে। আজ দুইজনের ভাবভঙ্গি যথেষ্ট ছিল ব্যাপারটা বোঝানোর জন্য। নীলিমাকে সৌভিকের সাথে দেখে যখন সাইমা এইসব বুঝেছিল, তখনই নীলিমার গলা টিপতে ইচ্ছা করছিল ওর। কত বড় সাহস এই মেয়ের! সাইমার পছন্দের ওপর চোখ দিয়েছে। এই ফালতু মেয়েটার কারণেই সৌভিক সাইমাকে রিজেক্ট করেছে, ওর সাথে বাজে বিহেভ করেছে। কি এমন আছে এই মেয়ের? না চেহারা, না শরীরে কোনো আবেদন। একটা অ্যাভারেজ বাঙালি মেয়ের থেকে বেশি কিছুই না। সাইমার সাথে কোনো অংশেই তুলনা হয় না নীলিমার। কিন্তু নীলিমার গলা টেপার বাসনা সাইমা থামিয়েছিল তখন, কারণ দোষ ওর নিজেরও কম না। এতদিন ওদের সাথে থেকেও ব্যাপারটা আগে ভালো করে অবজার্ভ করেনি ও। সন্দেহ যাও একটু হয়েছিল, তা ওই স্টুপিড নুহার কথায় ঝেড়ে ফেলেছিল সাইমা। আগেই বুঝলে এদের ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া যেত। থাক, যা হওয়ার তা হয়ে গেছে। এখন নতুন প্ল্যান সাজাতে হবে সাইমার। আগে ভেবেছিল ফটোশ্যুটের পরে ওর মা বাবাকে সৌভিকের ব্যাপারটা বলবে। বাট এখন মনে হচ্ছে এতদিন দেরি করাটা ঠিক হবে না।
সৌভিক, নীলিমার ব্যাপারে ওর বাবা মাকে জানানোর আগেই সাইমা রেপ্রোচ করতে হবে। এই ডিসিশনটা নিয়েই সাইমা ওর মাকে খুঁজতে গেল। মিসেস আব্বাস বিকেলের রোদে বাগানে বসে চা খাচ্ছিলেন আর মালিকে বুঝিয়ে দিচ্ছিলেন বিভিন্ন গাছের যত্নের ব্যাপারে। এই সময় সাইমা এসে তার পাশে বসে কাঁধে মাথা রাখল। কি ব্যাপার, আজ মায়ের সাথে এত আহ্লাদ হচ্ছে যে? নিশ্চয়ই কোনো মতলব আছে তোমার? মিসেস আব্বাস হেসে হেসে বললেন। আম্মু, ইটস নট ফেয়ার। তুমি আর আব্বু সবসময় আমাকে এরকম কথা বলো। আমি কি শুধু মতলবের জন্যই তোমাদের কাছে আসি নাকি? আরে আমরা তো এমনিতেই খেপাই তোমাকে। বলো কি অবস্থা? এমনই আসলাম। রুমে ভালো লাগছিল না। কিছুক্ষণ এভাবে কাঁধে শুয়ে রইল সাইমা। তারপর বলল, নাতাশা আপুর বিয়েটা কি সুন্দর হলো, তাই না আম্মু? সবাই কত মজা করল। আপুকে কি সুন্দর লাগছিল বউ হিসাবে। আমার খুব ভালো লেগেছে। তোমার বিয়ের সময় এর থেকেও বড় আর সুন্দর অনুষ্ঠান করব আমরা। তোমাকে আরও অনেক বেশি সুন্দর বউ লাগবে, দেখে নিও। সাইমা ওর মায়ের এই কথায় লজ্জা পাওয়ার ভান করল। ওর মা টোপটা গিললেন। কি সাইমা, এত লজ্জা পাচ্ছ কেন? বিয়ের ইচ্ছা মনে হয় হয়েছে? তোমার তো বিয়ের বয়স হয়েই গেছে মা। কোনো পছন্দ থাকলে তোমার বাবা আর আমাকে বলতে পার তুমি। যদি বলি আছে, খুব রাগ করবা? মিসেস আব্বাস নড়েচড়ে বসলেন। না না, রাগ করব কেন? আমরা কি কখনো তোমার ওপর রাগ করেছি? বলো কে? তোমার পছন্দের ওপর ট্রাস্ট আছে আমাদের। সাইমা আরেকটু লজ্জার ভান করে বলল। আমার সৌভিককে খুব ভালো লাগে আম্মু। সৌভিক মানে আমাদের শিলার মোনাসের ছেলে সৌভিক। ওহ ওয়াও, ছেলেটা তো খুবই ভালো। আমার আর তোমার বাবারও বেশ পছন্দ ওকে। ভেরি গুড চয়েস আম্মু। তা সৌভিকও কি তোমাকে পছন্দ করে? ওর ব্যাপারটা জানি না, তবে আমার সাথে ওর ভালো বন্ধুত্ব আছে। আসলে আমি আগে তোমাদের কনসেন্ট চাচ্ছিলাম, তাই ওকে কিছু বলিনি। সাইমার এই মিথ্যায় মিসেস আব্বাস পুরাই গলে গেলেন। খুব খুশি হলাম আম্মু যে তুমি আমাদের কথা আগে চিন্তা করেছ। তোমার আব্বু যেহেতু এখন চিটাগাঙে নেই, এখন ফোনে কিছু বলবো না। পরশু আসলে সামনাসামনি কথা বলবো। ওকে। সাইমার ভেতর থেকে মেজাজ গরম হল। আব্বু আর সময় পেল না বাইরে যাওয়ার। উনার আসতে আসতে যদি সৌভিক ওইদিকে নীলিমার ব্যাপারে বলে দেয়, কিন্তু ওয়েট করা ছাড়া উপায় তো নাই। মাকে বেশি ফোর্স করলে ছেচোরামি পর্যায়ে চলে যাবে ব্যাপারটা। আর আব্বু এখন জানলেও ফেরার পরেই কথা বলবেন এটা নিয়ে। সো এখন চুপ থেকে ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই সাইমা আর কিছুই বলল না। পরের দিন সকাল 9টায় ছিল নীলিমাদের ফ্লাইট। 7টার মধ্যে বাসা থেকে বের হয়ে গেল ওরা। সৌভিক ড্রাইভ করছিল। নীলিমা পাশেই মনমরা হয়ে বসেছিল। পেছনে পারভিন আর শায়লা গল্প করছিলেন সমানতালে। রিদিমাও চুপচাপ বাইরে তাকিয়ে দেখছিল সকালের চট্টগ্রাম। এয়ারপোর্টে এসে সৌভিক আর নীলিমার মাঝে মুখ দিয়ে তেমন কোনো কথা না বের হলেও চোখের ভাঁজে হয়ে গেল হাজারো আলাপ। রিদিমা ওদের দুজনকেই বারবার দেখছিল। এই কষ্ট ওর নিজের মাঝেও আছে বলে ওদের মনে কি চলছে তা বুঝতে অসুবিধা হল না ওর। তাই একটু চিয়ার আপ করতে দুইজনকে একসাথে করল ও। এই আমাদের একটা ডিপারচার সেলফি মাস্ট থাকা উচিত।
সৌভিক নীলিমার পাশে এসে সবার অগোচরে ওকে নিজের কাছে টেনে নিল। নীলিমা ওর দিকে তাকাতেই খুব সুন্দর একটা হাসি দিল সৌভিক। নীলিমা মলিন সুরে বলল, তোমার ফ্লাইট তো 4 দিন পর, এবার ঢাকা হয়ে যেতে পারলা না? সৌভিক নীলিমার চোখের সামনের চুলগুলো কানের পিছে গুজতে গুজতে বলল, টিকেটস এই দিক দিয়েই বেশি সুবিধার ছিল, আব্বু নিয়ে নিয়েছিল, ট্রানসিশন কম পাচ্ছিলাম। আচ্ছা ওসব বাদ দাও আর আমার কথা মন দিয়ে শোনো। ঢাকায় যে একদম মন খারাপ করবা না। আমাকে যখন খুশি ফোন দিবা আর পড়াশোনা মন দিয়ে করবা। এই রিদি, তোর আপির মন ভালো রাখার দায়িত্ব তোর, বুঝলি? ইয়েস স্যার। এখন চলো, ফ্লাইটের টাইম হয়ে গেছে। নীলিমা আর রিদিমা যেয়ে শায়লার থেকে বিদায় নিল। সৌভিকও জড়িয়ে ধরল পারভিনকে। টার্মিনালে ঢোকার পর যত দূর দেখা যায়, নীলিমাকে দেখল সৌভিক। তারপর মাকে নিয়ে ফিরে গেল। 3 দিন পর আব্বাস সাহেব ঢাকার থেকে ফিরেছেন। বাসায় এসে বিকালের নাস্তা করে স্ত্রীর সাথে বাগানে বসে গল্প করছিলেন, তখনই মিসেস আব্বাস কথাটা ওঠালেন। শোনো, একটা খুশির খবর আছে। আমাদের মেয়ে তো বিয়ের পিঁড়িতে বসতে রাজি হয়েছে। কি বলো? তাই নাকি? এত খুবই খুশির খবর। ওর যে লাইফস্টাইল, আমার তো মনে হয়েছিল ও সারা জীবন ইন্ডিপেন্ডেন্ট থাকার চিন্তা করে আছে। এর জন্যই ওকে বিয়ের ব্যাপারে বলতে ইতস্তত বোধ করছিলাম, কিন্তু এখন তো দেখি ব্যাপারটা উল্টো। তা কোনো পছন্দ টছন্দ আছে নাকি ওর? তা বলতে পার, তবে রিলেশন নেই বোধ হয়। মানে কি? মানে তোমার লক্ষ্মী মেয়ে তার পছন্দটা আমাদেরকে বলেছে, যাতে আমরা সম্মতি দেই আগে। বিয়েটা ও এরেঞ্জড ভাবেই করতে চাচ্ছে। কি বলছো তুমি রুমু? সায়মা এটা বলেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তো ছেলেটা কে? ছেলেটা আমাদের খুবই পরিচিত, শিলার ননাসের ছেলে, সৌভিক। শুনে কপাল কুঁচকালেন আব্বাস সাহেব। শিলার ননাস মানে কি হাসান সাহেবের ছেলে সৌভিক? হ্যাঁ, ওই ছেলেটা তো খুবই ভালো। আমাদেরও তো ওকে বেশ পছন্দ। দেখ না, কথা বলে। আব্বাস সাহেব চুপ হয়ে রইলেন, কিছু বললেন না। ওনার চুপ করে থাকা দেখে মিসেস আব্বাস জিজ্ঞেস করলেন, কি হলো? চুপ হয়ে গেলা কেন? হমম। না, আমি ভাবছি অন্য একটা বিষয়ে। সৌভিক নিঃসন্দেহে ভালো ছেলে, তবে হাসান সাহেবের সাথে আমি মাত্রই গাড়ির বিজনেসটা শুরু করলাম। নিজের কোনো এক্সপিরিয়েন্স না থাকায় ওনার কাছ থেকে এমনিতেই অনেক সাহায্য নেই, যেটা আমার ভালো লাগে না। এখন আবার তার ওপর মেয়ের বিয়ের প্রস্তাব দিব তার ছেলের সাথে। উনি আবার ব্যাপারটা অন্যভাবে নিয়ে না নেন। এটা না ভেবে বসেন যে আমি তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্যই তার সাথে ব্যবসা শুরু করেছিলাম। সায়মার মা কপাল কুঁচকান। এসব কি বলছো তুমি? উনি এরকম কেন চিন্তা করবেন? বরঞ্চ আমার তো মনে হয় উনারা এই প্রস্তাবে খুশিই হবেন। শায়লা ভাবি আমাদের সায়মাকে বেশ পছন্দ করেন, আর সৌভিকের সাথেও সায়মার বেশ খাতির। আব্বাস সাহেব নিজের স্ত্রীকে থামিয়ে দিল না। আচ্ছা, সৌভিক কি সায়মাকে পছন্দ করে? সায়মা বলেছে এই ব্যাপারে ও শিওর না, তবে রিলেশন নাই কোনো ওদের মাঝে। তাহলে রুমু, সায়মাকে বলো এইখান থেকে সরে আসতে। আমার ব্যাপারটা ভালো লাগছে না। ওর অন্য আর যাকে পছন্দ হোক, আমার সমস্যা নাই, কিন্তু এখানে না।
ওকে বোঝায় বইল ব্যাপারটা। তোমার মেয়ে যেই জেদি, ওকে বোঝানো অসম্ভব। তারপরও চেষ্টা করো, আমিও বলবো দেখি, আমার কথা বুঝবে ও। কিন্তু ঘটল সেটাই যেটা মিসেস আব্বাস বলেছিলেন। সায়েমা ওর বাবার নির্ণয় শোনার পর রাগে ফেটে পড়ল। মায়ের সাথে বেশ চিল্লাচিল্লি করল ও। এই বাড়িতে ওর কথা কেউ চিন্তা করে না, ওর খুশিকে প্রাধান্য দেয় না, এরকম আরও কত কি শোনালো ওর মাকে। শেষে বাবার কাছে এসেও অনেক ঘ্যানঘ্যান করল এই বিষয়ে। শেষে আব্বাস সাহেব বললেন যে বিষয়টা নিয়ে তিনি চিন্তা করবেন। পরের দিন সকালে সৌভিকের ফ্লাইট ছিল কানাডার জন্য। রুনা খালাদের সাথেই যাচ্ছে ও। খুব ইচ্ছা ছিল সৌভিকের যে ওর মাকে সেরেমনিতে অ্যাটেন্ড করাতে নিয়ে যাবে, কিন্তু বাবা অসুস্থ থাকায় সেটা সম্ভব হল না। সৌভিক আর নীলিমার ফোনে আর ভিডিও কলে ভালোই রোম্যান্স চলছিল এই কয়দিন ধরে। সৌভিক নীলিমাকে এত সময় দিত যে নীলিমার মনেই হতো না যে সৌভিক সশরীরে ওর পাশে নেই। ইভেন কানাডায় যেয়েও সৌভিক ঠিকই ওর সাথে সময় মিলিয়ে নিয়েছে। ওর কাণ্ড দেখে নীলিমা ওকে মুখে বলতো, তুমি একটা পাগল বুঝছ। আর মনে মনে চাইতো সৌভিক এই পাগলামিটা সবসময় করুক ওর সাথে। সৌভিকের যাওয়ার 4 দিন পর এক বিকেলে শায়লার কাছে মিসেস আব্বাসের ফোন আসে। তিনি আর আব্বাস সাহেব একটু বাসায় আসার অনুমতি চাচ্ছেন। শায়লা আমন্ত্রণ জানালেন তাদের। রাতের বেলা আসলেন 2 জন। অনেক গল্প হল 2 দম্পতির মাঝে। সেই গল্পেরই এক পর্যায়ে আব্বাস সাহেব কথা ওঠালেন। ভাবি, সৌভিক কবে ফিরছে? এই তো ভাই, সেরেমনি তো আজকেই। পরশুর টিকিট কেটেছে ও। হমম, সৌভিকের বিজনেসটার কাজ কেমন আগাচ্ছে? শুনি তো ভালোই ভাই। নিজের বাবার থেকে তো একটা টাকাও নিল না ছেলেটা। ব্যাংক লোন নিয়েই করছে। এখন ওর মনে তো দৃঢ়তা আছে। আশা আছে ভালোই হবে সব। সৌভিকের মাঝে কিন্তু আমি নিজে থেকে করে খাওয়ার চাহিদাটা দেখেছি। অনেক বড় একটা গুণ এটা। তো সৌভিকের ভবিষ্যতের কি চিন্তা করলেন? মানে বিয়ে শাদির কথা আর কি? ও আচ্ছা, হ্যাঁ ভাই, চিন্তা তো আছেই সেই দিকে। আপনাদের চোখে কোনো ভালো মেয়ে থাকলে বলেন আমাদের। আব্বাস সাহেব নিজের স্ত্রীর দিকে তাকালেন একবার। তারপর আমতা আমতা করে মুখ খুললেন। হমম, আসলে ভাবি আজ আমাদের আসার মূল উদ্দেশ্যই এই ব্যাপারটা নিয়ে কথা বলা। যদি আপনারা অনুমতি দেন তাহলে কিছু কথা বলতে চাই। সৌভিকের বাবা বললেন। আরে আব্বাস সাহেব, আপনি এত কাচুমাচু করছেন কেন? যা বলার নিঃসংকোচে বলুন। আসলে সৌভিককে আমাদের খুব পছন্দ। আমাদের সায়েমা মামুনির জন্য সৌভিককে আমাদের মনে ধরেছে। এখন আপনাদের যদি কোনো আপত্তি না হয় তাহলে বিষয়টা বিবেচনায় আনা যেতে পারে। শায়লা আর হাসান সাহেব প্রস্তাবটা শুনে প্রথমে চুপ হয়ে গেলেন। ওনাদের চেহারা দেখে আব্বাস সাহেবও একটু সংকোচে পড়লেন। হাসান সাহেব, ভাবি, আপনারা প্লিজ কোনো চাপ নিবেন না এই বিষয়টা নিয়ে। আমরা শুধু আমাদের একটা ইচ্ছা জানালাম মাত্র। আপনারা যদি ঠিক না মনে করেন তাহলে সেটাতেও কোনো সমস্যা নেই আমাদের। আরে না না ভাই, আপনি এভাবে বলছেন কেন? সায়েমা মামনিকে তো আমাদের ভালোই লাগে। ও যেরকম মিশুক, আমাদের তো তাই পছন্দ। তবে এটা আসলে সৌভিকের লাইফের ব্যাপার। ওর ডিসিশনটাই মেইন। আমরা তো ওকে ছাড়া আসলে কিছু বলতে পারছি না ভাই। এটা তো একদম ঠিক কথা বলেছেন ভাবি। সৌভিক আর সায়েমার ডিসিশনটাই ইম্পর্টেন্ট সবচেয়ে।
আপনারা শান্তি মতন সময় নিয়ে ভাবেন। সৌভিক আব্বুকে ব্যাপারটা বলেন। দেখেন ওর যদি মতো হয় তাহলেই তো আমরা আগাবো আসলে। জি ভাই। আচ্ছা আজ তাহলে উঠি আমরা। আপনাদের অনেক সময় নষ্ট করে ফেললাম। না ভাই, ভাবি। খুশি হয়েছি যে আপনারা এসেছেন। সৌভিক আসলেই এই বিষয়ে কথা বলে যত শীঘ্রই হোক আপনাদের জানাবো আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বাস সাহেবদের যাওয়ার পর শায়লা ওনার স্বামীর সাথে বসলেন। কি মনে হয় তোমার? কেমন হবে জুটিটা? আমার তো কোনো আপত্তি নেই। মেয়ে ভালো, দেখতে সুন্দর, ফ্যামিলি ভালো। খারাপ লাগার তো কিছু নেই। তবে সৌভিকের ইচ্ছা কি সেইটা আগে দেখ। ও আসার পর কথা বলো ওর সাথে। দেখ কি বলে। শায়লাও স্বামীর সাথে একমত হলেন। পরের দিন সকালে পারভিনকে ফোন দিয়ে খবরটা জানালেন শায়লা। পারভিন শুনে তো খুবই খুশি। এটা তো খুবই ভালো প্রস্তাব বড়পা। সাইমার সাথে সৌভিককে ভালোই মানাবে। আমারও তাই মনে হয় জানিস। মেয়েটাকে তো আমার খুবই পছন্দ। তবে সৌভিক কি বলে তাই ভাবছি। আমার মনে হয় সৌভিক না করবে না। তুই নিশ্চিন্তে থাক। হমম। দেখি। আচ্ছা শোন, এই ব্যাপারে আমি কিন্তু তোকে ছাড়া আর কাউকে জানাইনি। বাসাতেও বলি নাই। তুইও এখন কিছুই বলিস না। ইভেন কবিরকেও না। আগে সৌভিকের মতামত জানব তারপরে সবাইকে বলবো। ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না। নীলিমার বাবা তো এমনিতেই এখন দেশে নাই। আমি বাকিদের কাউকেও বলবো না। 2 দিন পর সৌভিক দেশে ফিরল। ওর পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা দেখে হাসান সাহেবের বুকের ছাতি গর্বে অনেক বড় হয়ে গেল। সৌভিকের নানি বাড়ি, দাদি বাড়ি থেকেও সবাই আসলো ওকে কনগ্র্যাচুলেট করতে। রাতে সবাই চলে যাওয়ার পর শায়লা সৌভিকের রুমে আসলেন। আব্বা ব্যস্ত? না আম্মু আসো। কি খবর বলো? এই তো। তোর কানাডার সফর কেমন ছিল বল? ভালো, তবে এবার তোমাদের নিয়ে যেতে পারলে অনেক ভালো লাগত। আমার সেরেমনিটা খুব জমকালো হয়েছিল। শায়লার মুখটা ছোট হয়ে গেল। আব্বু, দেখলি তো তোর বাবার শরীরটা। ওর জন্যই তো যাওয়া হলো না। সরি আব্বা। না ঠিক আছে। আরেকবার যাবনি একসাথে। আচ্ছা তোর বিজনেসের কি অবস্থা বলতো? কতটুকু আগালি তোরা? ভালোই চলছে। এই মুহূর্তে একটা ভালো লোকেশন খুঁজছি। দেখা যাক কি হয়। শায়লা সৌভিকের খাটে বসলেন। ছেলের সাথে কিভাবে কথা শুরু করবেন বুঝতে পারছিলেন না। আব্বু তোর সাথে আরেকটা জরুরি বিষয়ে কথা বলার ছিল। সময় হবে তোর? বলো না আম্মু। আমি তো ফ্রি আছি। একটা বড় দম নিলেন শায়লা। হমম। তোর বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা আছে এর মাঝে? সৌভিক এই কথায় একটু নড়ে চড়ে বসল। আম্মু, আসলে। শায়লা থামিয়ে দিল ন ওকে। শোন আব্বা, আমি জানি তোর বিজনেস নিয়ে তুই খুব ব্যস্ত। তোর বিয়ের ইচ্ছা এখন না থাকলে সমস্যা নাই। তোকে জোরও করব না। কিন্তু আমার হাতে একটা প্রপোজাল এসেছে তাই আর কি। সৌভিক সরাসরি মায়ের দিকে ঘুরে বসে। প্রপোজাল? হ্যাঁ। ওই যে আব্বাস সাহেব আছেন না, তোর শিলা মামির বড় ভাই, তিনি তার মেয়ে সাইমার
জন্য আমাদের কাছে তোর কথা বলছেন। আমরা অবশ্য কোনো উত্তর দেই নাই। বলেছি তোর ইচ্ছা জেনে তাদের জানাবো। তবে হ্যাঁ, মেয়েটাকে কিন্তু আমার আর তোর আব্বুর বেশ পছন্দ। সাইমা আমাদের বাসায় বউ হয়ে আসলে মন্দ হয় না কিন্তু। এখন তুই কি ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করবি আব্বা? সৌভিক এতক্ষণ ধরে ওর মায়ের কথা চুপচাপ শুনছিল, কারণ কথা বলার খেই হারিয়ে ফেলেছিল ও। সাইমার নামটা শোনার পর থেকেই রাগে ওর ভেতরে গা কাঁপা শুরু হয়েছে। কোনোমতে নিজেকে সামলে চাপা গলায় ও ল্যাপটপের দিকে আবার মনোযোগ টেনে শায়লাকে বলল, ওনাদের না করে দাও আম্মু। আমি সাইমাকে বিয়ে করব না। ছেলের মুখ থেকে এভাবে অকপটে না শুনবেন চিন্তা করেননি শায়লা। যদিও সামনাসামনি বলেছেন সৌভিকের মতামতটাই মেনে নিবেন, কিন্তু এই 2 দিনে নিজেও বিষয়টা নিয়ে বেশ চিন্তা করেছেন তিনি। এবং সম্বন্ধটা তারও ভালো লেগেছে। সাইমাকে তার বউ হিসাবে অনেক পছন্দ হয়েছে। আর তিনি মনে করেছিলেন সৌভিকের এই সম্পর্কে কোনো আপত্তি থাকবে না। আর যদি একটু নিমরাজি থাকেও তো শায়লা ওকে মানিয়ে নিবেন। সৌভিক তার খুবই বাধ্য ছেলে। তার কথা ফেলবে না ও। কিন্তু এই মুহূর্তে সৌভিক যেভাবে না করল, এটা চিন্তাতেই আসেনি তার। সৌভিকের কথার টোনে বুঝেছেন শায়লা যে ওকে এই ব্যাপারে মানানো যাবে না। ও সাফ মানা করে দিয়েছে। শায়লা এটা বলার পরেও যে উনারা সাইমাকে পছন্দ করে, সৌভিক এত দৃঢ়ভাবে মানা করেছে। খুব আহত হলেন শায়লা। মুখ চোখ শক্ত হয়ে গেল তার। তোর কি এটা ফাইনাল ডিসিশন? হ্যাঁ আম্মু। এত কনফিডেন্টলি মানা করার পেছনে কারণ জানতে পারি কি? শায়লার ঠান্ডা গলার আওয়াজ সৌভিককে বুঝিয়ে দিল যে উনি মাইন্ড করেছেন। সৌভিক ওর মার দিকে আবার তাকাল। ল্যাপটপটা সরিয়ে হাত ধরল উনার। আম্মু, আই ডোন্ট লাইক সাইমা। ওকে কখনো সেভাবে চিন্তাই করিনি আমি। এইটুকু বলে সৌভিক একটা দম নিয়ে আবার কথা শুরু করল। ইনফ্যাক্ট আমার লাইফে কেউ আছে যার ব্যাপারে তোমাকে জানাতে চাই। আসলে কালকে সকালেই জানাবো বলে ডিসাইড করেছিলাম, কিন্তু তুমি যেহেতু এখন এই ব্যাপারটা ওঠালা তাই এখনই বলি। শায়লা উৎসুক চোখে ছেলের দিকে তাকালেন। মেয়েটাকে সেটা প্রশ্ন করার আগেই সৌভিক নিজ থেকেই উত্তর দিল, আম্মু আমি নীলিমাকে পছন্দ করি। ওকে বিয়ে করতে চাই। শায়লার চোখ ঠিকরে বের হয়ে যাবার জোগাড় হল। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারলেন না তিনি। কি বললি তুই? নীলিমা? হ্যাঁ আম্মু। পারভিনের মেয়ে নীলিমা? হ্যাঁ। খাট থেকে ঝট করে উঠে দাঁড়ালেন শায়লা। রাগে গা জ্বলছে তার। সৌভিক তুই কি পাগল হয়ে গিয়েছিস? সৌভিক মায়ের প্রতিক্রিয়ায় একদম অবাক বনে যায়। কেন আম্মু? সমস্যা কোথায়? সমস্যা কোথায় মানে? নীলিমা তোর খালাতো বোন সৌভিক। ওর সাথে নিজেকে কেমনে চিন্তা করলি তুই? কেন? কাজিনদের মাঝে কি বিয়ে হয় না আম্মু? আমাদের পরিবারে আজও হয়নি। সো আজও হয়নি বলে এখন হবে না, এটা কেমন কথা? সৌভিক তুই আমার সাথে এভাবে বেয়াদবের মতন কথা বলছিস? তোর এত সাহস বেড়ে গেছে? আম্মু, আই এম সরি। প্লিজ আমাকে একবার বোঝো। কোনো বোঝাবুঝি নাই। এই সম্পর্কে আমি কখনোই রাজি হব না। আর যাকেই করিস না কেন নীলিমার সাথে বিয়ে তুই করবি না। দ্যাট ইজ ফাইনাল। এই বলে সৌভিকের আর একটা কথাও না শুনে রুম থেকে বের হয়ে গেলেন শায়লা।
সৌভিক হতভম্ব হয়ে গেল পুরা পরিস্থিতিটা দেখে। কি চিন্তা করে রেখেছিল ও, আর কি হয়ে গেল? এইভাবে মা রিয়্যাক্ট করবে ও কল্পনাও করেনি। মা যেই পরিমাণ নীলিমাকে আদর করেন, সৌভিকের মনে হয়েছিল শুনলেই রাজি হয়ে যাবেন তিনি। কিন্তু এখন তো সৌভিক একবার ভাবল মায়ের পেছনে যাবে ওনার রুমে, যেয়ে আবার বোঝাবে ওনাকে। কিন্তু পরক্ষণেই চিন্তাটা বাতিল করল ও। মায়ের মেজাজ এখন অনেক গরম, তাকে কোনো কিছুই বোঝানো যাবে না এখন। শায়লার এই স্বভাবটা সৌভিকও পেয়েছে, তাই ও জানে এখন গিয়ে কোনো লাভ হবে না। কাল সকালে যাওয়ার কথা চিন্তা করল সৌভিক। ঘুম থেকে ওঠার পর মায়ের মাথা ঠান্ডা থাকবে, তখন বোঝাবে ও। এইদিকে সৌভিকের রুম থেকে বের হয়ে শায়লার আগে ফুঁসছিলেন। নিজের রুমের দিকে পা বাড়িয়েও থেমে গেলেন তিনি। নিচে নেমে ড্রয়িং রুমে গিয়ে পায়চারি করতে থাকলেন সমান তালে। গাড়ি রি করছিল ওনার। সৌভিক আর নীলিমা? কিভাবে সম্ভব এটা? সৌভিক কি মনে করে এটা করতে পারল? ওনার রাগে মাথায় কিছুই আসছিল না। তারপর আর না পেরে দিয়ে বসলেন ফোন পারভিনকে। পারভিন মাত্রই ডিনার শেষ করে এসে নিজের রুমের টিভি ছেড়েছেন। বড় বোনের ফোন দেখে মিউট করলেন রিমোট দিয়ে। হ্যালো। হ্যাঁ বড়পা, বল। কি করছিস তুই? ফ্রি আছিস? হ্যাঁ ফ্রি তো। বল না। তোর আওয়াজ এরকম লাগছে কেন? কোনো কিছু হয়েছে নাকি? হমম। আমাদের বাচ্চারা যেই কাণ্ড করছে কোনো কিছু জানিস এই ব্যাপারে? পারভিন থমকায়, মনে কু ডাক দেয় তক্ষুনি। মানে? কে কি করল? তুই এই ব্যাপারে আসলেই কিছু জানিস না? নীলিমা তোকে কিছুই বলে নাই? নীলিমা? না তো। ও কি বলবে? দেখ আপা, তুই কিন্তু আমার মধ্যে ভয় ঢুকায় দিচ্ছিস। কি হইছে খুলে বল না? ফেটে পড়লেন শায়লা। ভয় পাওয়ার মতনই তো কাজ করো সে আমাদের রত্নরা। তুই কি জানিস সৌভিক আর নীলিমা একে অপরকে পছন্দ করে? পারভিন বিছানায় হেলান দিয়ে বসেছিলেন। বড় বোনের এহেন কথা শুনে এক ঝটকায় সোজা হয়ে গেলেন। কি ফালতু কথা বলছিস আপা? এরকম কিছু কেন হবে? সৌভিক আর নীলিমা? না না, তুই নিশ্চয়ই ভুল শুনছিস কারো থেকে। কে বলছে তোকে এই উদ্ভট কথাগুলা? আমাকে অন্য কেউ না, খোদ সৌভিক বলছে এ কথা। আজ আমি ওর সাথে সাইমার ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। সাইমার সম্বন্ধটাই না করে ও বলছে ও নীলিমাকে বিয়ে করতে চায়। আর ও যেরকম কনফিডেন্টলি বলল, তা দেখে বোঝাই যাচ্ছে নীলিমারও সম্মতি আছে এ ব্যাপারে। কখন এত কিছু ঘটল আমি তো কিছুই বুঝলাম না। তুইও দেখি কিছু জানিস না। হ্যালো? হ্যালো পারভিন? আছিস? আপা আমি রাখি। ফোনটা খাটে ফেলে দিয়ে বিছানা থেকে নামলেন পারভিন। মুখ চোখ পাথরের ন্যায় শক্ত করে সোজা উঠে নীলিমার রুমে গেলেন। নীলিমা শুয়ে মোবাইলে গল্প পড়ছিল। মায়ের রুমে আসার ভঙ্গি দেখে উঠে বসল ও। চেহারার কঠোরতা দেখেই বুঝল কোনো গণ্ডগোল হয়েছে। পারভিন গটগট করে এসে নীলিমার পাশে দাঁড়ালেন। তোর আর সৌভিকের মাঝে কি কিছু চলছে? মায়ের মুখের থেকে সরাসরি এভাবে কথাটা শুনতে হবে তা নীলিমার মাথাতেও কখনো আসেনি। এত ভয় পেয়ে গেল ও যে মুখ পুরা সাদা হয়ে গেল। পারভিন গলা আরও চড়িয়ে নীলিমার বাহু ঝাঁকিয়ে জিজ্ঞেস করলেন, তোকে আমি কিছু জিজ্ঞেস করছি নীলিমা। উত্তর দিচ্ছিস না কেন?
তোর আর সৌভিকের মাঝে কি কোনো নতুন সম্পর্ক হয়েছে? নীলিমার ভয়ে চোখ থেকে পানি চলে আসল। মাথা নাড়িয়ে শুধু হ্যাঁ সূচক জবাব দিল ও। পারভীন মেয়ের থেকে এই জবাব পেয়ে আর নিজেকে সামলাতে পারলেন না। নিজের হাত দিয়ে নীলিমার হাতে পিঠে এলোপাথারি মারতে থাকলেন। এই সব করে বেরিয়েছিস নাতাশার বিয়েতে তোরা? আমার নাম ডুবিয়েছিস তুই। বড়পা এটা জানানোর পরে আমি কোনোভাবেও বিশ্বাস করিনি। মনে হচ্ছিল আপাই ভুল। এখন আপার সামনেও আমাকে অপমান করলি তুই। আমার বোনের সাথে এখন সম্পর্কটা তোর জন্য খারাপ হলো। নিজের খালাতো ভাইয়ের সাথে প্রেম করতে গেছিস? কত বড় সাহস তোর! পারভীন এগুলা বলতে বলতেই নীলিমাকে সমান তালে মেরে যাচ্ছিলেন আর নীলিমা চিৎকার দিয়ে কাঁদছিল। সেই চিৎকার শুনেই পাশের রুম থেকে রিদিমা দৌড়ে আসল। পারভীন আর নীলিমার মাঝে দাঁড়াতে চাইল ও। আম্মু তুমি কি করছো? আপুকে মেরে ফেলবা নাকি? তবে পারভীনের যেন তখন কোনো হুঁশ ছিল না। আজ মেরাই ফেলব ওকে। সর রিদি আমার সামনে থেকে। রিদিমা ওর মাকে জোরে ধরে বাইরে নিয়ে গেল। পারভীন তখনও চিৎকার করছেন। নীলিমা খাটের পেডেস্টেলটা ধরে ডুকরে কেঁদে উঠল। যতটা না শারীরিক কষ্ট ছিল তার থেকে বেশি ছিল মানসিক কষ্ট। সৌভিককে হারাবার সেই দুঃস্বপ্নটা সত্যি হতে যাচ্ছে। বারবার এই চিন্তা করেই পাগলের মতন কাঁদছিল ও। মাকে রুমে কোনোমতে রেখে একটু পরে রিদিমা নীলিমার রুমে আসল। নীলিমাকে উঠিয়ে খাটে বসাল। ওর হাতের ওপর লাল দাগগুলো দেখে শিউরে উঠল ও। সাপি, কি অবস্থা হইছে তোর হাতের? ওয়েট কর, আসতেছি। রিদিমা ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে হাতে লাগাল নীলিমার। নীলিমার গলার আওয়াজ ততক্ষণে বন্ধ হলেও মুষলধারে চোখ দিয়ে পানি পড়ছিলই। এই দিকে পাশের রুম থেকে পারভীনের কান্নার আওয়াজ এখানেও শোনা যাচ্ছিল। রিদিমা কি বলবে, কি করবে কিছুই বুঝতে পারছিল না। নীলিমা সামনের দিকে শূন্যে তাকিয়ে শুধু কেঁদেই যাচ্ছে। শেষে ওর পা উঠিয়ে নীলিমাকে শুইয়ে দিল রিদিমা। নীলিমা যেন কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ বসে থাকল ওর পাশে রিদিমা। তারপর আর দেরি না করে রুম থেকে বের হয়ে নিজের রুমে যেয়ে ফোন দিল সৌভিককে। হ্যালো ভাইয়া। হ্যালো রিদি, বল। রিদিমা আর পারল না, কেঁদে দিল ফোনে। ঘটনাটা আঁচ করতে পারল সৌভিক। বিচলিত মন নিয়ে সরাসরি রিদিমাকে শুধু একটা প্রশ্ন করল, নীলিমা ঠিক আছে? ভাইয়া, আম্মু তোমাদের ব্যাপারে সব জেনে গেছে। বড় খালা আম্মুকে জানাইছে। তারপর? দাঁতে দাঁত চাপড়ে বলল সৌভিক। কি হইছে তারপর রিদি? তারপর আম্মু আপিকে রুমে যেয়ে অনেক মারধর করছে ভাইয়া। আপির অনেক ব্যথা লাগছে। হাতে লাল লাল দাগ হয়ে গেছে, ফুলে গেছে পুরা। সৌভিকের পায়ের রক্ত মাথায় উঠে গেল। কি বললি তুই? হ্যাঁ ভাইয়া, আপুর খুব কষ্ট হচ্ছে। আপু কোনো কথা বলছে না, কেমন যেন চুপ হয়ে আছে। আমার ভয় হচ্ছে ভাইয়া। কি করব এখন? সৌভিকের হাতের মুঠি শক্ত হয়ে গেল। চাপা শীতল কণ্ঠে রিদিমাকে আদেশ করল ও, তুই শুধু নীলিমার খেয়াল রাখো, আমি দেখছি বাকিটা। সৌভিক ফোন রেখে আর এক মুহূর্ত দাঁড়াল না। কাপড়টা পাল্টে মোবাইল আর মানি ব্যাগ নিয়ে নিচে নেমে গেল। শায়লা তখনও ড্রয়িং রুমেই বসা। সৌভিকের এভাবে যাওয়া দেখে চিৎকার দিয়ে উঠলেন, আব্বা, কই যাচ্ছিস এত রাতে?
সৌভিক কোনো উত্তর না দিয়ে বের হয়ে গেল। পরের দিন সকাল 9টা বাজে। নীলিমা নিজের রুম থেকে আর বের হয়নি। পারভিনও নিজের ঘরে বিছানায় হেলান দিয়ে শুয়ে আছেন। শুধু রিদিমা রান্নাঘরে গিয়ে কাজের মেয়েটাকে কি নাস্তা বানাতে হবে তা বলছিল, তখনই বেলটা বেজে উঠল। রিদিমাই গেল দরজাটা খুলতে, আর খুলেই বর্ষর একটা ধাক্কা খেল। ভাইয়া তুমি? কঠোর মুখে সৌভিককে নিজের বাসার দোরগোড়ায় দেখে এভাবেই চমকে গিয়েছিল রিদিমা। 2 কদম পিছিয়ে সৌভিককে ভেতরে ঢুকিয়েই নীলিমাকে ডাকতে দৌড়ে গেল ও। এইদিকে পারভিনও বেলের আওয়াজ শুনেছেন। মেজাজ খিচড়ে ঘর থেকে বের হয়েই দেখতে পেলেন সৌভিককে। বেশ অবাক হলেন প্রথমে, তারপর উঠল তার রাগ। রিদিমা রুমে যেয়ে দেখে নীলিমা জানালা দিয়ে বাইরে এক নজরে মনমরা হয়ে তাকিয়ে আছে। দৌড়ে ওর কাছে গেল রিদিমা। আপি, সৌভিক ভাইয়া এসেছে। নীলিমার সৌভিকের নামটা শুনেই মনে হল ও যেন জান ফিরে পেল। চোখ বড় বড় করে ঝট করে তাকালো রিদিমার দিকে, যেন বিশ্বাস করতে পারছে না। তারপর দৌড়ে বের হল রুম থেকে। আসলেই সৌভিক ওর সামনে দাঁড়ানো। খুশিতে কেঁদে দিল নীলিমা। কিন্তু ওর কাছে যেতে পারল না, কারণ পারভিন ওদের মাঝে দাঁড়িয়েছিলেন। সৌভিক নীলিমাকে দেখে পুরা চমকে উঠল। এই কি হাল হয়েছে মেয়েটার? পরমুহূর্তেই ওর হাতের দিকে তাকাল। লাল আঙ্গুলের দাগগুলো ওর ফর্সা হাতে স্পষ্ট চেয়ে আছে। একদম শক্ত হয়ে গেল সৌভিক। ভুরুজোড়া টানটান হয়ে গেল ওর। এইদিকে পারভিন এক নজরে বোনের ছেলেকে দেখেই যাচ্ছেন। শেষে খুব ঠান্ডা গলায় প্রশ্ন করলেন, সৌভিক আব্বা? তুই এখানে কেন? প্রশ্ন শুনে নীলিমার থেকে নিজের খালার দিকে তাকালো সৌভিক। গলার আওয়াজ করুণ হয়ে গেল ওর। খালামনি, তুমি এভাবে নীলিকে মেরেছ? কেমনে পারলা তুমি এটা? ওর তো কোনো দোষও ছিল না। আমিই ওকে প্রপোজ করেছিলাম। আমিই ওকে পছন্দ করার কথা আগে বলেছি। ও তো শুধু আমার সাথে এগিয়েছে। তোমার আর আম্মুর চোখে কেউ যদি দোষী হয় সেটা হলাম আমি। মারলে আমাকে মারতা তোমরা? কই, আম্মু এই ব্যাপারে শোনার পর তো আমাকে মারেনি। নীলিমা মেয়ে বলে ওকে মারা সহজ মনে করলা তুমি? পারভিন শক্ত হয়ে গেলেন। সৌভিক বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমার মেয়েকে আমি যাই করি, তুই বলার কে? খুব প্রেমিক সাজতে এসেছিস না? না খালামনি, আমি তোমার আর তোমার মেয়ের মাঝে পড়তেও আসিনি, আর না নিজের প্রেমিক হওয়ার অধিকার ঝাড়তে এসেছি। আমি এসেছি তোমার সাথে কিছু কথা বলতে। আমার কোনো কথা শোনার নেই তোর থেকে। সৌভিক পারভিনের দিকে আগায়। এতক্ষণের কণ্ঠের কাঠিন্যতাটাকে পাল্টে সুর নরম করে। প্লিজ খালামনি, সারা জীবন তুমি আমাকে সবচেয়ে বেশি আদর করেছ। অনেক সময় নীলি, হৃদির থেকেও বেশি। আজ সেই আমার থেকে কিছু কথা তুমি শুনতে পারবা না? প্লিজ। পারভিন কিছুটা নরম হলেন মনে হল। সৌভিক তাকে ধরে সোফায় বসিয়ে নিজে ওনার সামনে ফ্লোরে বসল। রিদিমা আর নীলিমা পেছনে দাঁড়িয়ে সব শুনতে লাগল। সৌভিক নিজের পুরো মনোযোগ দিল পারভিনের প্রতি। আগেই তোমার কাছে সরি চাচ্ছি তোমার সেই কষ্টের জন্য যেটা আমাদের কথা শুনে তুমি পেয়েছ। কিন্তু একটা কথা মন থেকে বলো, আমরা কি বড় কোনো গুনাহ করেছি? যতদূর জানি আত্মীয়দের মাঝে সম্পর্ক করা তো নাজায়েজ না। আমাদের শরীয়তে এটা হালাল। আমি কি ভুল বললাম খালামণি?
সৌভিক পারভিনের উত্তরের জন্য একটু অপেক্ষা করল, কিন্তু পেল না। আবার কথা শুরু করল ও। আচ্ছা যাও, উত্তর দিও না এটার। এবার বলো, আমার মাঝে কি খারাপই আছে? আমার মধ্যে তুমি কোনো খারাপ গুণটা পাও বলো? আমি কি বখাটে নাকি চরিত্রহীন? নাকি আমার পড়াশোনা কম, নাকি ফ্যামিলি ভালো না? কোনটা? এইবার পারভিন তাকালেন। ওনাকে বিচলিত দেখালো। কি যা তা বলছিস সৌভিক তুই? তোর মধ্যে কোনো খারাপই থাকবে কেন? তাহলে আমাকে তোমার মেয়ের জামাই মানতে কষ্ট হচ্ছে কেন তোমার? বলো। পারভিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার মাথা নোয়ান। কথা চালিয়ে গেল সৌভিক। তুমি কোনো কারণে আমাকে মানছ না খালামণি? তোমার কি মনে হয় আমি নীলিমাকে খুশি রাখব না? তুমি কি আমার হাতে ওকে দিতে ভয় পাচ্ছ? বলো না। আমি তো ভেবেছিলাম তোমাদেরকে যখন আমরা বলবো তখন তুমিই সবচাইতে বেশি খুশি হবা। কিন্তু এরকম কিছু হবে আমি সেটা কল্পনাই করিনি খালামণি। আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ তুমি আমাদের সম্পর্কটাকে মানা করো না। প্লিজ রাজি হয়ে যাও। আমি তোমাকে কথা দিচ্ছি নীলিমাকে আমি কখনো কষ্ট পেতে দিব না। ওকে অনেক ভালো রাখব, যেভাবে তুমি আর খালু রেখেছ এতদিন। সৌভিকের হাত জোর করা দেখে পারভিন চুপ থাকতে পারলেন না। কেঁদে ফেললেন তিনি আর বলতে থাকলেন, প্লিজ আব্বা তুই উঠে বস আগে। সৌভিক খালার কান্না দেখে উঠে তার পাশে বসে জড়িয়ে ধরে। পারভিন কান্না জড়িত কণ্ঠেই বললেন, একটা মা তার মেয়ের জামাইয়ের মাঝে যা গুণ চায় তা সবই তোর মাঝে আছে আব্বু। আমার তোকে নিয়ে কোনো সমস্যা হতো না যদি আমি দেখতাম বড়পা এই ব্যাপারে রাজি আছেন। উনি তোর জন্য সাইমাকে পছন্দ করেছেন। আমি জানি উনি মনে মনে এটাই চান যে সাইমার সাথে তোর বিয়ে হোক। এই অবস্থায় বড়পা আমার নীলিমাকে কখনোই একসেপ্ট করবেন না তোর বউ হিসাবে। আমি গতকাল তার কথাতেই সেটা বুঝে গিয়েছি। আর যেই বাসায় আমার মেয়েকে না মানা হবে সেখানে আমি কিভাবে রাজি হই বল? একটু থেমে কান্না করলেন পারভিন। সৌভিক ইতিমধ্যে রিদিমাকে দিয়ে পানি আনিয়েছে। সেটা একটু খেয়ে পারভিন আবার কথা বললেন, তার ওপর তোদের এই সম্পর্কের জন্য আমাদের বোনদের মাঝে কি বড় রিমেলা হচ্ছে দেখ। আপার সাথে কালকের পর থেকে কথা বলার মুখ নেই আর আমার। দেখ আব্বা তোরা দুইজন বিষয়টা ভুলে যা, এটা আমি তোদের রিকোয়েস্ট করছি। পারভিন আবার ব্যাপারটায় নেগেটিভ হয়ে যাচ্ছে দেখে সৌভিক তাড়াতাড়ি ওনাকে ধরে বসল। খালামণি ওয়েট করো। আমার কথা শেষ হয় নাই এখনো। আম্মুর মতামতের আগে তোমাকে এটা বুঝতে হবে যে আমি কি চাই। আফটার অল লাইফ আমি লিড করব একজনের সাথে, তো সেই একজনকে চুজ করার অধিকার সম্পূর্ণ আমার। আমি তোমাদের আর আমার বাবা মায়ের দোয়া পেয়েই বিয়ে করতে চাই, কিন্তু সেটা শুধুই নীলিমাকে খালামণি। অন্য কাউকে চিন্তাতেও আনতে পারবো না আমি কখনো। কিন্তু সৌভিক, বড়পা, তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো খালামুনি, আমার মা যদি নিজে থেকে নীলিমার হাত চায় তোমার কাছে, তুমি রাজি হবা? পারভিন থমকালেন ভাগ্নের কথায়। তারপর অসহায় সুর টানলেন, বরপা এটা কখনোই করবে না সৌভিক। আমি চিনি তাকে। আর যদি করে তখন? তখন তুমি কি করবা আমি সেটা জানতে চাই। পারভিন চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপর গভীর একটা দম নিয়ে সৌভিকের দিকে তাকালেন। এরপর হেসে দিল তিনি। যদি বড়পা রাজি হয় তাহলে আমার তোদেরকে মেনে নিতে কোনো আপত্তি নেই।
সৌভিকের ঠোঁটে তৎক্ষণাৎ প্রশান্তির হাসি ফুটে উঠল। রিদিমা তো শুনেই খুশিতে দিল এক চিৎকার। আর নীলিমা ওর শরীরের প্রত্যেকটা অঙ্গ মনে হয় তখন খুশি প্রকাশ করার তাড়নায় ছিল। পেছনে থেকে এসে জড়িয়ে ধরল ওর মাকে। কেঁদে দিল অঝোর ধারায়। পারভীন 3 ছেলে মেয়ের এই কাণ্ড দেখে দুষ্টুমি করে বললেন, তোরা যে কেন এখনই এত খুশি হচ্ছিস বুঝতে পারলাম না। আমি তো বললাম আপা রাজি হলে আমি রাজি হব। আপা না রাজি হলে কিন্তু দেখিস সৌভিক। আমি আমার মেয়ে তোকে দিব না। সৌভিকের কণ্ঠে দৃঢ়তা শুনে পারভীন মুগ্ধ হলেন। আমার মাকে রাজি করানোর দায়িত্ব পুরা আমার। আম্মুকে দিয়ে তোমার মেয়েকে আমি নিয়ে ছাড়ব। তুমি দেখো। নীলিমা বাদে বাকি 2 জন সৌভিকের বলা কথা হেসেই শেষ। নীলিমা তো লজ্জায় পারে না জমিনে ঢুকে যেতে। এত ডেসপারেট কোনো স্বাভাবিক মানুষ হয় নাকি? আসলেই ছেলেটা ভয়ঙ্কর রকমের পাগল। পারভীন এইদিকে নীলিমাকে পেছনে থেকে সামনে আসতে বললেন। সৌভিক আর নিজের মেয়েকে নিজের 2 পাশে বসিয়ে আদর করে দিল ন। ঠিক তখনই সৌভিক নিজের স্বাভাবিক রূপে ফিরে আসল। খালামণি সেইরকম খিদা লাগছে, নাস্তা দাও জলদি, আমি একটু ফ্রেশ হয়ে আসি। সারা রাত এয়ারপোর্টের লঞ্চে কাটিয়েছি। পারভীনও যেন সাথে সাথেই সচল হলেন। তার কলিজার টুকরা ভাগ্নেকে আদর সোহাগ করতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। আহারে আমার আব্বুটা, এত কিছুর মধ্যে তোর নাস্তার কথা তো ভুলেই গিয়েছি। তুই ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা দিচ্ছি। এই নীলি, সৌভিককে তোর ঘরে নিয়ে যা, কি লাগে দেখ। এই বলে পারভীন চলে গেলেন। রিদিমা এসে সৌভিককে জড়িয়ে ধরল। ভাইয়া, ইউ আর দ্য বেস্ট। তোমার থেকে সব ছেলেদের ভালোবাসা কেমনে করতে হয় তা শেখা উচিত। আপির ব্যাপারে জানতে পেরেই তুমি চিটাগাং থেকে ঢাকা ফ্লাই করছো। এত কেমনে ভালোবাসো আপিকে তুমি বলো তো? আর আম্মুকে কালকে রাতে দেখে তো আমি অনেক ভয় পেয়েছিলাম, একদম চণ্ডীমাতা হয়ে গিয়েছিল। সেই আম্মুকে এসেই এভাবে মানায় নিলা তুমি? ভাই, শুধু তোমার দ্বারাই সম্ভব এটা। আই অ্যাম প্রাউড অফ ইউ। সৌভিক রিদিমাকে এক পাশ দিয়ে জড়িয়ে নীলিমা রক্তিম মুখটার দিকে চুপচাপ তাকিয়েছিল। সেটা দেখে রিদিমা আবার বলল, তবে কালকে আমার বেচারি আপিটাও অনেক সহ্য করছে। এত মারছে আম্মু ওকে, তাও কোনো বাধা দেয় নাই। আমিই তো দেখে শিউরে উঠছিলাম। এক কাজ করো, আমি আম্মুকে নাস্তার ওখানে সাহায্য করছি, তোমরা 2 জন একটু সময় কাটাও একসাথে। রিদিমা চলে যাওয়ার পর সৌভিক নীলিমার কাছে এগোল। নীলিমা নিজের রুমের দিকে পা বাড়ালে সৌভিকও ওর পেছনে পেছনে গেল। সৌভিক রুমে ঢুকেই দরজাটা ভিড়িয়ে দিল। তবে পেছনে ঘুরতেই নীলিমা ওকে জাপটে ধরল আর সৌভিকের বুকে মাথা রেখে শুরু হলো ওর কান্না। সৌভিকও ওকে জড়িয়ে ধরে ওর চুলের মাঝে নিজের ঠোঁট দিয়ে রাখল কিছুক্ষণ। নিঃশব্দে কিছু অনুভূতির আদান প্রদান চলল। তারপর নীলিমাকে নিয়ে যেয়ে খাটে বসাল। যখন নীলিমার হাতের ওপর থেকে ওড়না সরিয়ে ক্ষতগুলো দেখতে চাইল সৌভিক, তখন ওকে বাধা দিতে চাইল নীলিমা। উত্তরে একটা চাপা ধমক খেল সৌভিকের কাছ থেকে ও। আমাকে দেখতে দাও নীলি। আর থামালো না নীলিমা। সৌভিক ওর হাতের দাগগুলো একটা একটা করে ছুঁয়ে দেখল আর নীলিমা দেখল সৌভিকের চোখের জল। শুধু হাতেই ব্যথা পেয়েছ নাকি অন্য কোথাও আছে? নীলিমা অন্য পাশে ঘুরে নিজের চুল সরিয়ে পিঠোটা মেলে দিল।
সৌভিক দেখতে পারল হাতের গুলার মতনই লাল দাগ ওর ঘাড় হয়ে নেমে ওর কামিজের নিচে চলে গেছে। নিজের কান্না অনেক কষ্টে কন্ট্রোল করল সৌভিক। নীলিমাকে সামনে করে প্রথমে ওর পুরো মুখ জুড়ে পাগলের মতন অজস্র চুমুতে ভরে দিল, তার বুকে নিয়ে নিল জাপটে। আই অ্যাম সো সরি জান, এই রকম কিছু হবে আমি ভাবতেও পারি নাই। আমি তাহলে যেভাবেই হোক তোমাকে প্রোটেক্ট করতাম। নীলিমার কান্না শেষে হয়েছে আগেই। ভালোবাসার মানুষটার কষ্টকেই এখন থামানোর প্রয়াস চালালো ও। বাদ দাও না এগুলা প্লিজ। তুমি এসে যে আম্মুকে মানিয়ে নিতে পারছো, আমি এটাতেই অনেক বেশি খুশি। নয়তো কালকে রাত থেকে তো মনে হচ্ছিল তোমাকে মনে হয় হারিয়ে ফেলবো আমি। ইউ আর মাইন নীলিমা, নো ওয়ান ক্যান টেক ইউ ফ্রম মি। শুনে নীলিমা যেন আরো গলে গেল সৌভিকের মাঝে। তখন একটু থামল সৌভিক। এই দিকটা তো হয়ে গেল, এখন ওই দিকটা যে সামলাতে হবে আমার। সাথে সাথেই মাথা ওঠালো নীলিমা। বড় খালামনিকে কিভাবে মানাবা? উনি যদি না মানেন? সৌভিক একটা দুষ্টমির হাসি দিয়ে প্রেয়সীর কপালে ঠোঁট ছোঁয়াল। ওই দিকের সেটিংও এর মাঝে করে ফেলছি। মানে টানে পড়ে বোঝাবো। এখন চলো আগে খাওয়ার ওখানে যাই, নয়তো এর মাঝে যদি আমার শাশুড়ি আম্মা এসে আমাদের এই অবস্থায় দেখেন তাইলে আবার বিগড়ায় যেতে পারেন। নাস্তা খেয়ে সৌভিক যাওয়ার জন্য উঠে পড়ল। পারভিন অনেক করে বললেন দুপুরের লাঞ্চ করে যেতে, কিন্তু মানল না ও। বলল বাসায় যেয়ে শায়লার সাথে কথা বলে ওনাকে মানানোটা জরুরি। পারভিনকে মজা করে এও বলে গেল সৌভিক যে এরপরের বার একদম পুরোদস্তুর জামাই হয়ে এই বাসায় ঢুকবে ও। তখন পেট ভরে লাঞ্চ ডিনার সব করবে। চট্টগ্রাম এয়ারপোর্টে নেমেই সৌভিক ওর বাবাকে কল দিল। আব্বু আমি চলে এসেছি। ভেরি গুড, এবার বাসায় যাও। আমিও আসছি। বাসায় যেতে যেতেই গতকাল রাতের ঘটনা মনে পড়ল সৌভিকের। নীলিমাকে মারার কথা শুনে নিজের কন্ট্রোল না ধরে রাখতে পেরে বাসা থেকে বের হয়ে গিয়েছিল সৌভিক। উদ্দেশ্য ঢাকায় যাওয়া। সোজা একটা উবার নিয়ে এয়ারপোর্টে চলে এসেছিল ও। কিন্তু এত রাতে কোনো ফ্লাইট ছিল না, তাই ওকে সকাল হওয়ার জন্য লাউঞ্জে ওয়েট করতে হয়েছিল। সেই সময় ওর ফোন বেজে উঠে। বাবার কল। ফোনটা ধরল সৌভিক। ফোনটা ধরতেই বাবার সেই শান্ত গলাটা শুনতে পেল ও। সৌভিক তুমি কোথায়? এয়ারপোর্টে বাবা। ওখানে কেন? ঢাকায় যাচ্ছি। ছেলের কথা শুনে কিছুক্ষণ চুপ ছিলেন হাসান সাহেব। সৌভিক ওপাশ থেকেই ওর বাবার পেছনে মায়ের কান্না শুনতে পাচ্ছিল। এক মুহূর্ত পরে সে কান্নার আওয়াজটা নেই হয়ে গেল। তার মানে বাবা অন্য রুমে এসেছেন। এখন বলো সৌভিক, ঘটনা কি? এভাবে করে গভীর রাতে বের হয়ে ঢাকা যাওয়ার পেছনে নিশ্চয়ই তোমার কোনো যৌক্তিক কারণ আছে। সৌভিক ওর বাবাকে ভীষণ রকম শ্রদ্ধা করে এবং এটার পেছনে অন্যতম কারণ হল বাবার এই শান্ত স্বভাব। যে কোনো পরিস্থিতিতে তা সে যতই ঝামেলাপূর্ণ হোক না কেন, বাবা সবসময় খুব শান্তভাবে সেটাকে সামলান। অসীম ধৈর্য এই মানুষটার। আজও যেখানে মা কেঁদে কেটে অস্থির হয়ে যাচ্ছেন, বাবা সেখানে মাথা ঠান্ডা রেখে সৌভিককে ডিল করছিলেন। সৌভিক ওর বাবাকে সব ঘটনা জানাল। নীলিমার ব্যাপারে সব বলল। প্রায় 50 মিনিট এক নাগারে কথা বলে গেল সৌভিক, আর হাসান সাহেব বিনা কোনো হস্তক্ষেপ করে ছেলের সবটুকু কথা শুনলেন। সব শেষে তিনি বললেন, হমম, বুঝলাম। এখন বলো তুমি নীলিমার ব্যাপারে কতটুকু সিরিয়াস?
আব্বু, আমি নীলিমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। ছেলের কণ্ঠের দৃঢ়তা হাসান সাহেব আজ করতে পারলেন। ঠিক আছে, তুমি ঢাকার বিষয়টা সলভ করে আসো আগে, এই দিকটার ব্যাপারে পড়ে দেখব। থ্যাঙ্কস আল্ট বাবা। ইউ আর ওয়েলকাম মাই সান। গাড়িটা থেমে যাওয়ায় সৌভিক বর্তমানে ফিরে আসল। বাসার নিচে চলে এসেছে ও। বাসায় পৌঁছে কলিং বেল টিপতেই শায়লা দরজা খুলে সৌভিককে জড়িয়ে ধরলেন। আব্বু, তুই কোথায় চলে গিয়েছিলি? আমার ওপর দিয়ে সারা রাত কি গেছে, তোর কোনো খবর আছে? তোর বাবা তোকে ফোন দেওয়ার আগ পর্যন্ত আমার গলার পানি শুকিয়ে গিয়েছিল। তুই আমাকে এভাবে কেন ভয় দেখাইলি আব্বা? শায়লা ছেলের বুকেই মাথা রেখে হাউমাউ করে কেঁদে ফেললেন। সৌভিক মাকে ধরে ড্রয়িং রুমে বসাল। নুহা পানি এনে দিল, নিজ হাতে মাকে পানি খাওয়াল। ইতিমধ্যে হাসান সাহেবও বাসায় ঢুকলেন। ও মা, ছেলের রিউনিয়ন হচ্ছে তাহলে, এই বলে তিনি শায়লার পাশে বসলেন। শায়লা, সৌভিক আজ ভোরে ঢাকায় গিয়েছিল নীলিমাদের বাসায়। কাল রাতে ও এখান থেকে সোজা এয়ারপোর্টে গিয়েছিল। শায়লা এটা শুনে থমকে গেলেন। তুই ঢাকা থেকে আসলি এখন? তুই ওই বাড়িতে গিয়েছিলি কেন? সৌভিক কিছু বলার আগে হাসান সাহেব বললেন, শায়লা, ওই বাড়ি কিন্তু তোমার আপন ছোট বোনের বাড়ি, সৌভিকের আপন খালার বাড়ি। ওর যখন খুশি ও ওখানে যেতে পারে। শায়লা চুপ হয়ে যাওয়াতে সৌভিক ওনার হাত ধরল। আম্মু, গতকাল তোমার সাথে খালামণির কথা হওয়ার পর খালামণি নীলিমার রুমে যেয়ে ওকে অনেক মারধর করেছেন। অনেক ইনজুর্ড হইছে ও। বাসায় খালুও ছিলেন না। পরিস্থিতি বাজে দেখে রিদিমা আমাকে ফোনে সব জানাইছে। তখন আমি ঢাকায় যাওয়ার কথা ডিসাইড করেছি। শায়লা চুপচাপ অবাক হয়ে শুধু শুনছিলেন। সৌভিক আবার বলল, মা, ছোটবেলা থেকে একসাথে থেকেছি, বড় হয়েছি। আমরা একে অপরকে যেভাবে বুঝি সেভাবে আমাদেরকে আর কেউ বুঝবে না মা। তুমি প্লিজ আমাদেরকে মেনে নাও। আমাদের খুশিটাকে একবার দেখ আম্মু। হাসান সাহেব আরেক দিক থেকে বললেন, নীলিমা মামুনিকে কিন্তু আমারও বেশ পছন্দ শায়লা। ছোটবেলা থেকে ওকে দেখছি। মেয়েটার আদব কায়দা স্বভাব সবসময়ই খুব সুন্দর। আর আমাদের পরিবারের মেয়েও। সেই দিক দিয়েও কোনো খারাপ কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই রকম মেয়ে আমাদের বাড়ির বউ হলে তো আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। বরঞ্চ এতে আমাদেরই লাভ। আমাদের পরিবার থেকেই একজন আমাদের বাসার সদস্য হবে। আমাদের প্রতি ওর টান থাকবে যে কোনো বাইরের মেয়ের থেকে অনেক বেশি। তুমি কি বলো শায়লা? আমি কি ভুল বললাম? শায়লা তার স্বামীর কথায় অবাক হলেন প্রথমে। কিন্তু ওরা তো সম্পর্কে ভাই বোন, সৌভিকের আব্বু। হাসান সাহেব স্মিত হাসলেন। তুমি ভুল করছো শায়লা। ওরা সম্পর্কে খালাতো ভাই বোন, আপন না। কাজিনদের মাঝে এই সম্পর্ক প্রচুর হয়। এতে কোনো সমস্যা নেই। এবার শায়লা যেন ব্যাপারটা পুরোপুরি বুঝলেন। মুখের অভিব্যক্তি অনেকটাই পরিবর্তন হল। সৌভিকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, নীলিমা মামুনিকে কি অনেক মেরেছে পারভিন? সৌভিক কিছু বলার আগেই নুহা বলল, হ্যাঁ আম্মু, খালামণি অনেক মেরেছে। আপির হাতে পিঠে লাল করে দাগ বসিয়ে দিয়েছে নাকি? রিদিমা আপু জানাইছে আমাকে। এত বড় সাহস পারভিনের?
দাঁড়া, এখনই মজা চাখাচ্ছি ওকে। আমার বউয়ের গায়ে হাত দেয়। মায়ের মুখে নীলিমাকে বউ বলতে শুনে সৌভিক শায়লাকে জড়িয়ে ধরল। থ্যাঙ্কস মা, আই লাভ ইউ। আব্বু, ইউ আর দ্য বেস্ট। আই কান্ট থ্যাঙ্ক ইউ এনাফ। শায়লা হেসে সৌভিককে সরিয়ে বললেন, দাঁড়া, আগে পারভিনের খবর নিতে হবে। ওকেও তো রাজি করাতে হবে। এই বলে তখনই ফোন দিল শায়লা। এইদিকে বড় বোনের ফোন পেয়ে ধক করে উঠল পারভিনের বুক। কাপা কাপা হাতে ফোন রিসিভ করলেন তিনি। হ্যালো আপা। এগুলা কি শুনলাম পারভিন? তুই নাকি নীলিমাকে মেরেছিস? কি ব্যাপার? উত্তর দিচ্ছিস না কেন? তোর কত বড় সাহস, তুই আমার ছেলের বউয়ের গায়ে হাত দিয়েছিস? তোকে সামনে পেলে এক হাত দেখে নিতাম আমি। পারভিন প্রথমে বুঝতেই পারলেন না। নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না তিনি। আপা, তুই সত্যি নীলিমা আর সৌভিককে মেনে নিয়েছিস? ওপাশ থেকে শায়লার হাসির আওয়াজ শুনলেন তিনি। কেন মানব না? আসলে কাল রাতে রাগ উঠে গিয়েছিল মাথায়, তাই ভালো করে কোনো কিছু চিন্তা করতে পারি নাই। নীলিমার মতন লক্ষ্মী মেয়ে আমার ঘরের বউ হবে, এতে তো আমি ধন্য মনে করব নিজেকে। আমার সৌভিকের পছন্দ সবসময়ে ভালো, এটা জেনেও কাল ব্যাপারটা বুঝতে পারি নাই। তোকেও কি সব বলেছি? আর আমার কথায় তুইও মামনিটাকে মারলি। সব আমারই দোষ। সরি রে বোন। চোখে খুশির জল চিকচিক করল পারভিনের। না না আপা, কি বলি সেই সব? আমি কিছুই মনে করিনি। কিন্তু তুই তো সাইমাকে চাচ্ছিলি সৌভিকের জন্য, ওরাও তো সৌভিকের জন্য বসে আছেন। তাহলে এখন তো সাইমার বাবা তো শুধু একটা প্রস্তাব দিয়েছেন মাত্র। আমরা তো আর তাকে কোনো কথা দেইনি। বলেছি সৌভিকের সাথে কথা বলে তাদের জানাব। এখনই তোর দুলাভাই ফোন দিয়ে ওদের না বলে দিবে। তারা আবার মাইন্ড করে যদি? মানে দুলাভাইয়ের সাথে এখন সাইমার বাবার বিজনেস জড়িত। এটার জন্য যদি ওইদিকে কোনো সমস্যা হয়? না না, আব্বাস সাহেব আর ভাবি ওরকম না। আর মাইন্ড করলেই বাকি। আমাদের ছেলে, আমাদের যেখানে খুশি সেখানে বিয়ে দিব। তাদের কি? তোর দুলাভাই সামলে নিবে সেদিকটা। তুই এখন শুধু তোর মেয়ের বিয়ের কথা চিন্তা কর। কবির তো পরশু আসছে। সৌভিকের আব্বুয়ের মাঝে কবিরের সাথেও কথা বলবে এ বিষয়ে। তুই খালি ওকে জানায় দে যে মেয়ের শ্বশুরবাড়ির আপ্যায়নে যেন কোনো কমতি না রাখে। বুঝা গিয়েছে? ঠোঁটের এপার থেকে ওপার হাসি উপচে পড়ল পারভিনের। না না, কোনো কমতি হবে না আপনাদের। মেয়ের শ্বশুর শাশুড়ি বলে কথা। পারভিন আর শায়লার আরও অনেক গল্প হল। ওইদিকে নুহা তো খুশিতে সেই লাফালাফি শুরু করল। তারপর সোজা ফোন লাগাল রিদিমাকে। সব খুলে বলল। রিদিমা আর নীলিমা একসাথে বসেই তখন গল্প করছিল যখন নুহার ফোন এলো। স্পিকারে ফোন রাখল রিদিমা। সব শুনে রিদিমার নাচকে দেখে খুশিতে দুই বোন জড়িয়ে ধরল একে অপরকে। নীলিমার মনে হচ্ছিল রিদিমার সাথে ও নিজেও নাচা শুরু করুক। এত খুশি ও ধরে রাখতে পারছিল না। এর মাঝেই নীলিমার ফোন বেজে উঠল। সৌভিকের নাম্বার দেখে রিদিমা রুম থেকে চলে গেল। নীলিমার বোনের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে তারপর কলটা ধরল। হ্যালো। দেখলেন ম্যাডাম, কিভাবে সবাইকে রাজি করিয়ে ফেললাম? শুনলাম আম্মু আব্বু প্ল্যান করছে আগামী সপ্তাহে ঢাকায় আসার কথা পাকাপাকি করতে। ভাবছি আম্মুকে বলবো,
কিসের আর কথা পাকাপাকি, একেবারে বিয়ে পোড়ায় নিয়ে আসতে তোমাকে। কি বলো? নীলিমা লজ্জায় নিজের বালিশে মুখ লুকালো। আজকে হাসতে হাসতে ওর চোয়াল ব্যথা হয়ে গেছে। এত কিছু একদিনের মাঝে হয়ে যাবে ও এটা কখনো ভাবেওনি। শায়লা যখন কথা বলছিলেন পারভিনের সাথে তখনই আরেক রুমে যেয়ে হাসান সাহেব ফোন দিল আব্বাস সাহেবকে। আব্বাস সাহেব আর তার স্ত্রী মাত্র লাঞ্চ করে উঠেছেন। হাসান সাহেবের ফোন দেখে ধরলেন তিনি। আসসালামু আলাইকুম হাসান সাহেব। বলেন কি অবস্থা? সায়মার মা সৌভিকের বাবার নামটা শুনেই নিজের স্বামীর পাশে বসলেন। সব কথা মন দিয়ে শুনলেন সায়মার বাবা। ওনার চেহারার ভাবেই বোঝা গেল ঘটনা ভালো না। শেষে উনি বললেন, আরে না। কি যে বলেন? মাইন্ড করব কেন আমরা? সৌভিকের নিজের পছন্দ থাকতেই পারে। আর নীলিমা মামুনি তো আসলেই অনেক লক্ষ্মী। খুব ভালো হয়েছে। অনেক দোয়া রইল সৌভিকের জন্য। আচ্ছা রাখি তাহলে। আসসালামু আলাইকুম। ফোন রেখে স্ত্রীকে সব বললেন তিনি। শুনে মিসেস আব্বাসের মন খারাপ হয়ে গেল। ওদের জন্য তো ভালো হইল, কিন্তু তোমার মেয়ে শোনার পর কি করবে তাই চিন্তা করছি আমি। ওকে বোঝাতে হবে রুমু। যেখানে সৌভিক আর নীলিমার ব্যাপারে সবাই মেনে গেছে, এখানে আমাদের আর কিছুই বলা উচিত হবে না। সায়মা ফটোশুট শেষ করে আসছে কবে? পরশু। হমম। দেখি আমরা দুইজন মিলেই কথা বলবো ওর সাথে। চলবে।